যমুনায় হবে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন। এদিকে জাতীয় স্মৃতিসৌধে নবাগত প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন, সবার প্রবেশ নিষেধাজ্ঞা। অন্যদিকে 32 আসনে ভোট পুনঃগণনার দাবি 11 দলীয় ঐক্যর। এবং রমজানে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য কোনো নির্দিষ্ট স্থানীয় সরকারি বাসভবন নেই। গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলার পর নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে সেটি কখনো প্রস্তুত হয়নি। অথচ মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। এদিকে 13 জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর এখন সবার নজর রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু ও নতুন প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, শপথ নেওয়ার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কোথায় থাকবেন? এ নিয়ে সরকারি বেসরকারি মহলে চলছে নানানমুখী আলোচনা। এদিকে সরকারি সূত্রে বলেছেন, বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার পর যমুনায় হবে প্রধানমন্ত্রীর ঠিকানা। তবে সেটি প্রস্তুত করতেও কমপক্ষে 2 মাস সময় লাগবে, কারণ দায়িত্ব ছাড়ার পরে 3 থেকেই যমুনা খালি হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কবে যমুনা ছাড়বেন তার সুনির্দিষ্ট নয়। আবার ছাড়ার পরেও তার নতুন প্রধানমন্ত্রীর জন্য বাসযোগ্য করতে পুরো যমুনা সরকার ও আবাসস্থল সংযোগের জন্য কমপক্ষে 2 মাস সময় লাগবে। তবে রাজধানীর মিল্টো রোডে বিরোধী দলীয় নেতার জন্য 29 নম্বর বাড়ি এবং মন্ত্রী পরিষদদের জন্য হেয়ার রোড এ বেইটিং রোডে 15টি বাংলো ও অপার্টমেন্ট রোডে বরাদ্দ রয়েছে। এছাড়াও বেইলি রোডে 3টি নিস্টাস অ্যাপার্টমেন্টে 30 জন মন্ত্রী পরিষদ থাকার জন্য সুবিশ্বাস ফ্ল্যাট ভাড়ার ব্যবস্থা আছে। অন্যদিকে সূত্রে জানা যায়, মায়ের স্মৃতি ধরে রাখতে তারেক রহমান ফিরোজা থাকতে পারেন। আবার কেউ বলছেন গুলশানে 196 নম্বর বাড়িটিতেও থাকতে পারেন তিনি। লন্ডন দেশে ফেরার পর পরিবার নিয়ে সেখানে বাস করছেন তারেক রহমান। সেখান থেকে কিছুদিন তেজগাঁও স্থল প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাক্ষিত্য কাজ করবেন। ইতিমধ্যে এই বাড়িসহ পুরো এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত বাড়িতে শুধু 3টি একটা পরিবার পরিজন নিয়ে থাকতেই হবে না। তবে দপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও নিরাপত্তার নিয়োজিতের বাসস্থানের ব্যবস্থা থাকতে হবে, যা গুলশানে 197 নম্বর বাড়িতে নেই। আবার কেউ কেউ বলছেন নতুন প্রধানমন্ত্রীর জন্য নির্মিত হতে পারে নতুন বাসভবন, তবে সেটি সময় সাপেক্ষ। আবার তারেক রহমানের পছন্দ এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা কোর্স বিশেষ করে SFS এর এবং পরামর্শের পরও বিষয়টি অনেকটা নির্ভরশীল। জানা গেছে, গত বছর 7 জুলাই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণের সময় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়। তার নেতৃত্বে রয়েছেন গৃহায়ন ও গৃহপূর্ত মন্ত্রণালয়, দাম্পত্য অধিদপ্তর ও সদর সচিবালয়ের কর্মকর্তারা। নির্বাচনের সরকার প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে তা নিয়ে ওই কমিটির সদস্যরা কয়েক দফা বৈঠক করছেন। প্রথমে জাতীয় জাদুঘরে বাসভবন উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হলেও বাস্তবের পরে কারণে এই সম্ভব হয়নি। কারণ স্পিকার ডেপুটি স্পিকারের বাড়ি থেকে প্রধানমন্ত্রীর বাড়ি বানালে তারা কোথায় থাকবেন? এর বাইরে স্মৃতি 2 আই কার্ডের নকশা সংরক্ষণ বা করার অভিযোগ না রয়েছে। পরবর্তী সময়ে শেরে বাংলা নগরের পরিত্যক্ত বাণিজ্য মেলার মাঠে প্রধানমন্ত্রীর নতুন করে বাড়ি বানানোর বিষয়টি বিবেচনার আইনে ইউনূস সরকার। এই বিষয়ে জানতে চাইলে পুনর্বর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেদুজ্জামান চৌধুরী বলেন, বর্তমান প্রধান উপদেষ্টা যেখানে আছেন সেটাই আপাতত প্রধানমন্ত্রীর বাসভবন হতে পারে। তবে আমি নিশ্চিত নই, হয়তো নতুন প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নেবেন তার জন্য কোনটি যথার্থ হবে। শপথ গ্রহণের পর নবাগত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা মোহাম্মদ যুদ্ধের স্মৃতির প্রতীক জাতীয় স্মৃতিঘর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে চলছে নানান প্রস্তুতি। এদিকে সৌন্দর্যদের কাজ করছে, অন্যদিকে নিরাপত্তার কারণে সর্বসাধারণের প্রবেশ সাময়িকভাবে নিষেধাজ্ঞা করা হয়েছে। এদিকে রোববার সন্ধ্যায় জাতীয় স্মৃতিসৌধ পুনর্গত বিভাগের উপ সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার সকাল থেকে স্মৃতিসৌধ সর্বসাধারণের প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ শ্রদ্ধা জানানোর পর আবার জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। একাধিক সূত্রে জানা যায়, কাল মঙ্গলবার সকাল 10টার দিকে এমপি ও বিকাল 4টার দিকে মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করবেন। এরপর নবাগত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন জাতীয় স্মৃতিসৌধে। এজন্য সাভারে জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন প্রাঙ্গণ ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। এছাড়া জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নানান অনিয়মের অভিযোগ তুলে 32টি আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন 11 দলীয় ঐক্য। ভোট গ্রহণের সূচনা ভালো হলেও সমাপ্তি ভালো হয়নি বলে জানিয়েছেন তারা। এছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ করার মতো বিভিন্ন পদার্থ সক্রিয় ছিল বলে মনে করছেন এই জোট। গতকাল ইসির সঙ্গে বৈঠক শেষে একথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল SIM হামিদুর রহমান আজাদ। এর আগে বেলা 11:50 রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশনের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে 11 দলীয় ঐক্য সংসদের বিষয়টি
গুরুত্ব হয়। এটি চলে দুপুর 1:30টা পর্যন্ত। নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ কমিটির জন্য কার্যকর্মকর্তারা বৈঠক নিয়েছেন। এতে 11 দল থেকে অংশ নেন ঐক্যের পিওজো কমিটির মিডিয়া সম্পাদক এনহাসুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, নেবেল পার্টির মোস্তাফিজুর রহমান ইরান এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা। এদিকে ডক্টর এস.এম হামিদুর রহমান আজাদ বলেন, অতীতের তুলনায় ভোট গ্রহণ তুলনামূলক সুষ্ঠু হলেও ভোট গণনা পুরোপুরি সুষ্ঠু হয়নি। এ অভিযোগ তুলে 32টি সংসদীয় আসনে পুনরায় ভোট গণনার দাবি জানানো হয়। ইসি থেকে প্রতিকার না পেলে আইনি প্রক্রিয়ায় যাওয়ার কথা জানান তিনি। সক্রিয় নির্বাচনে সহিংসতার ঘটনা এবার প্রত্যাশিত ছিল না বলে উল্লেখ করেন। তার অভিযোগ, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার মতো বিভিন্ন উপাদান সক্রিয় ছিল। বৈধ অস্ত্র, কালো কাটা, হুমকি ধমকি ও জাল মেটানোর মতো ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষণকারী বাহিনী 400 পিস্তল কখনো উদ্ধার হয়নি বলে দাবি করেন তিনি। এসব অস্ত্র নির্বাচনে প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন তিনি। আরও বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেও তাদের পর্যবেক্ষণ, কিছু কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে নিজেরাই সিল মারার অভিযোগ রয়েছে। বিষয়টি বরাবর কমিশনকে জানানো হলেও কার্যক্রম পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। নির্বাচনের ফলাফলের গেজেটের তড়িঘড়ি প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। দ্রুত গেজেটের প্রকাশের কারণে অনেক প্রার্থী যথাসময়ে আনুষ্ঠানিক অভিযোগে জানতে পারেননি বলে জানান। ভোটের হার নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ভাষ্য, নির্বাচন শেষে হয়েছে বিকাল 4:30, কিন্তু কিছু কেন্দ্রে ভোট শেষ হওয়ার অনেক ঘন্টা আগেই তার এক ধরনের ভোটের হার দেখা গিয়েছে। আবার শেষ ভোট হওয়ার সঙ্গে সঙ্গে একই কেন্দ্রগুলোতে অস্বাভাবিক হারে ভোট পড়ার তথ্য পাওয়া গিয়েছে। ফলাফল শিটে রসায়নমাত্মক অভিযোগ তুলে নিয়ে তিনি বলেন, ঢাকা 6 আসন তাদের প্রার্থীর একজন এজেন্ট মুসলিম হলেও ফলাফল শিটে একজন হিন্দুর নাম পাওয়া যায়। এছাড়া হিন্দু স্থানে পেন্সিল দিয়ে ফলাফল লেখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে বাইতুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নির্বাচন নিষ্ক্রিয় অভিযোগে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ডেকেছে 11 দলীয় জোট। সোমবার বিকালে 4:30টায় বাইতুল মোকাররম উত্তর ফ্লটে এ সমাবেশ শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গতকাল সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনের সই করেছেন। এতে বলা হয়, জামায়াতে আমির ডক্টর শফিকুল রহমান সহ জোটের শীর্ষস্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। রমজানের সময় দেশের সব মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকালের সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি হামিদা কাদের এই বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন। মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি গত বছরের 18 ডিসেম্বর প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে 8 নভেম্বর শঙ্কর রোজা, ঈদ ও স্বাধীনতা দিবস সহ 6টি পর্বের জন্য 8 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত মোট 19টি ছুটি রাখা হয়েছে। 8টি নম্বর সক্রিয় অনুমোদিত ছুটির তালিকায় চ্যালেঞ্জ করে গত 20 জানুয়ারি হাইকোর্টে জনসমাধি রিট প্রবেশ সুপ্রিম কোর্টের আইনজীবীরা মোহাম্মদ ইলিয়াস আলী মণ্ডল। আদালতের রিটের পক্ষ থেকে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষ শুনানি করে অ্যাটর্নি জেনারেল দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরাসুদ্দুর রহট মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষা দপ্তরের 8 নম্বর সংখ্যায় উল্লেখিত অনুমোদন ছুটি কেন বৈষম্যমূলক ঘোষণা করা হবে জানতে চাওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্ট 6 বিবাদীকে রুবেল জবাব দিতে পারা হয়েছে। আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মণ্ডল সাংবাদিকদের বলেন, সরকারি বেসরকারি এমপিভুক্ত ও অভ্যন্তরদায়িত্ব মাদ্রাসা চলতি শিক্ষাবর্ষের জন্য যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সেখানে রোজা, আন্তরিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, ঈদ উপলক্ষে আগামী 15 ফেব্রুয়ারি থেকে 26 মার্চ পর্যন্ত টানা 30 দিন ছুটি রাখা হয়েছে। অথচ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি রাখা হয়েছে 19 দিন।